নমস্কার, আমাদের পোস্ট ক্রেডিটের আজকের নতুন এপিসোডে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। আমরা আগেই আপনাদের বলেছিলাম যে আমরা অনেক রকমের বিষয় নিয়ে কথা বলবো। এবারের যে আমাদের সেগমেন্টের, এটা একটা নতুন সেগমেন্ট। এই সেগমেন্টের নাম হচ্ছে বিটুইন দ্য লাইনস। বিটুইন দ্য লাইনসে সাধারণত আমরা কথা বলবো বই এবং বই কেন্দ্রিক বিষয় নিয়ে। তো আজকে বিটুইন দ্য লাইনসে আমার প্রথম অতিথি, যিনি সাহিত্য চর্চা করছেন দীর্ঘদিন ধরে, সায়নী বন্দ্যোপাধ্যায়। সায়নী, আপনাকে পোস্ট ক্রেডিটে স্বাগত। প্রথমেই আমি জিজ্ঞাসা করব, যারা সাহিত্য চর্চা করেন, আমার মনে হয় তাদের সবার ক্ষেত্রে এটা জিজ্ঞাসা করার যে সাহিত্য পড়া আর সাহিত্য চর্চা করা দুটো তো সম্পূর্ণ আলাদা জায়গা। তো অনেকের সাহিত্য পড়ে, সবাই তো পড়েন, কিন্তু সবার তো চর্চা করার ইচ্ছাটা হয় না। তা আপনার এই ইচ্ছাটা কি ছোটবেলা থেকেই, লেখালেখি চর্চাটা কি ছোটবেলা থেকে না পরে? না, আমার ছোটবেলা থেকে স্কুলে যখন পড়ি তখন ওই ক্লাস 6-7 আমার এখনো মনে আছে, কবিতার প্রতি একটা ভালোবাসা জন্মায়। মানে যখন ক্লাসগুলো হতো, বাংলা ক্লাস যখন হবে তখন আমার খুব আনন্দ হতো, কবিতা যখন পড়াবে তখন আমার খুব আনন্দ হতো। এই কবিতা আমাকে ভীষণভাবে টানতো। এবার তখনই মানে ক্লাস 7-এ আমি প্রথম কবিতা লিখেছিলাম। আমার এখন মনে আছে, আমার সারা সপ্তাহে যে রুটিনটা থাকতো, মানে অঙ্কের ক্লাস, ইংরেজি, মানে এই সমস্ত নিয়ে একটা লিখেছিলাম। এবং বন্ধুদের মাঝখানে ভীষণ, কারণ সেটা তো আমাদের সবারই একটা মনের কথা ছিল, সবার মনে একটা খুব ভালো মানে সাড়া ফেলেছিল। এবং আমার স্কুল কলেজ সবাই জানতো যে সায়নী লেখালেখি করে। সেটা বন্ধুরা, টিচার যারা আছেন সবাই জানতো যে লেখালেখিটা আমার ছিল আর কি। একটা টাইমে আমি বুঝতে পারলাম যে কবিতা না লিখলে, মানে আমার যখন যে কোনো ইমোশন বড় হওয়ার সাথে সাথে, সেটা না কবিতা লিখলে আমার অটোমেটিক আমি অনেকটা হিল হয়ে যেত। মানে আমার মনে হতো আমি অনেক কিছু, একটা ভালো কবিতা লিখলে খুব মন ভালো হয়ে যেত। এইটা আমার ক্ষেত্রে হতো। সুতরাং পড়ার পাশাপাশি ওই কখন লেখাটা শুরু হয়ে গেছে, ওই থেকেই শুরু হয়ে গেছে। আর অনেকেই যেটা লেখেন, মানে আমার অনেক মানে সাহিত্যিকদের সঙ্গে কথায় আমি যেটুকু শুনেছি, তারা বলেন যে সাহিত্য তো একটা এক্সপ্রেস করার মিডিয়াম। অনেক ক্ষেত্রে অনেকে তো নিজের জন্য লেখেন, মানে অনেক কথা তিনি হয়তো বলতে পারছেন না, তার লেখাই সেটা থেকে গেল, সেটা হয়তো কেউ পড়লোও না। তো এটা কি সমস্ত সাহিত্যিকদেরই হয়তো থাকে? তা আপনারও কি এরকম কিছু আছে যে হয়তো এমন কিছু কথা যেটা একদমই বলা যাচ্ছে না, সেটা লিখেই মানে প্রকাশ করতে হয়, লেখা হলো এবং সেটা ওই ওই জায়গাতেই থাকলো? হ্যাঁ, এরকম মানে আমার ক্ষেত্রে তো বটে। আমার মনে হয় যারা লেখালেখি করে প্রত্যেকের ক্ষেত্রে যখন লিখছি, এটা মানে কে পড়লো কে পড়বে সেটা মানে মাথায় তখন থাকে না আর কি। তখন নিজের একটা ভাবনা, নিজের একটা কিছু চিন্তা এসছে, সেটাকে আমি লিখলাম। হ্যাঁ, তারপরে সেটা কিছু মানুষকে ডেফিনেটলি পড়াতে ইচ্ছা করে, কাছের মানুষদের পড়াতে ইচ্ছা করে। ভালো বললে তো সেটা আরো মনে হয় আরো মানুষের কাছে পৌঁছাক, সেই ব্যাপারটা তো থাকে। কিন্তু হ্যাঁ, এরকমও কিছু কিছু বিষয় আছে, যেরকম আমি বলবো যে প্রেম, তার মধ্যে আরেকটা বিষয় যে প্রথম বা প্রেমে পড়ছি, এই ব্যাপারটা এখনই আমি কাউকে বলতে চাই না, কিন্তু তার জন্য একটা কবিতা লিখেছি। এরকম প্রচুর, মানে কলেজের থেকে শুরু করে যারা কবিতা লিখছে সবারই এরকম একটা দুটো কবিতা আছে যেটা তারা নিজের জন্যই রেখেছে, লুকিয়ে রেখেছে। এখনো হয়তো মানে সেটা কেউ জানে না, বা যার জন্য লিখেছে তার হাত অব্দিও পৌঁছায়নি। সেটা আমার ক্ষেত্রে নেই, আমার ক্ষেত্রে এরকম হয়নি, কিন্তু এটা হয়, এটা ঘটনা। আর এই প্রেমের কথা বললেন, যেটা মনে এলো, যখন আমরা স্কুলে পড়তাম আমাদের এরকম একজন স্যার ছিলেন, তিনি বলেছিলেন যে প্রেম ভাঙলে একটা শ্রেণী কবি হয়, আর একটা শ্রেণী দেবদাস হয়। সেই জায়গাতে মানে প্রেমে পড়লেও তো কবিতা লেখা হয়, প্রেম ভাঙলেও কবিতা লেখে, মানে আমি বাঙালি বিশেষত। প্রেমে পড়লে যদি একটা কবিতা লেখা হয়, প্রেমে পড়লে দেখবেন দুটো কবিতা বেশি লেখা হয়, কারণ কষ্টটা সবসময় এতটা দেয়। মানে প্রেমে পড়ে আনন্দেতে একটা লিখে হয়ে যায়, কিন্তু কষ্টটা দুটো তিনটে চারটে গিয়ে তখন মনে হচ্ছে আরো যেন অনেক কথা আছে আমার কবিতা হয়ে বেরোবে। প্রেম ভাঙার সিরিজ আর কি, তখন সিরিজ আকারে আসে। একদমই তাই সিরিজ আকারে ভাঙাটা আসে। দেখবেন যে আমরা বলি যে কবি বা যারা লেখকরা হন একটু দুঃখ বিলাসী হন, দুঃখ পেতে ভালোবাসেন। সেটা দুঃখ পেতে ভালোবাসেন বলতে হয়তো এই জন্যই যে আরো অনেক বেশি লেখা আসবে, তার জন্য আমরা অপেক্ষা করে থাকি। আর এই যে কবিতা থেকে গল্প বা উপন্যাস, এই জায়গায় সবাই শিফট করেন না, কেউ কেউ করেন।
তো আপনার তো ওই জার্নিটা আছে, গল্প লেখার জার্নিটা। ইভেন আমি আপনার একটা বইও দেখছিলাম, যে বইটার নাম অদৃশ্য। তো প্রথম হচ্ছে যে গল্প লেখার ভাবনাটাও কি ছোটবেলা থেকেই লিখতেন, না এটা পরে অনেকটা পরে এসে গল্প লেখাটা শুরু হয়েছে? গল্প লেখাটা অনেকটা পরে এসেই। প্রথমত আমি বলে রাখি যে আমার ধৈর্যটা একটু কম, ঠিক আছে? কারণ আমি বই পড়তে ভালোবাসি ঠিকই, কিন্তু মানে শুনতে বেশি ভালোবাসি। কেউ যদি আমাকে বইটা গল্প পড়ে শোনায় আমার খুব ভালো লাগবে, বাট একটা টাইমে এরকম আসে লাস্টে কি হলো তাড়াতাড়ি, মানে সেই পেশেন্সটা রাখা যায় না, এটা আমার ক্ষেত্রে হয়। এবার আমি অনেক মানুষের সাথে কথা বলে দেখলাম বেশিরভাগ মানুষেরই ধৈর্য ভীষণ কম, মানে তাদের অত সময় নেই, ধৈর্য নেই, বই পড়ার অভ্যেসটা এখন চলেই গেছে। তখন আমার মনে হলো কেননা আমি ছোট ছোট গল্প লিখি ভীষণ, যেগুলো খুব ইন্টারেস্টিং, অন্যরকম এবং তাড়াতাড়ি পড়া হয়ে যাবে। আমার মতো যারা রয়েছেন ধৈর্য নেই, কিন্তু মানে জিনিসটা তাড়াতাড়ি ভেতরে আসবে এবং বই পড়ার অভ্যেসটাও থাকবে। সেই জন্য আমার প্রথম গল্পের বই, সেটা 10টা প্রেমের গল্প নিয়েছিল, তুমি আসবে বলে। সেটা মানে আমি দেখেছি কলেজ স্টুডেন্টদের মধ্যে খুব, মানে তারা এসে এসে নিয়ে গেছে বইমেলায়, যখনই এসছেন মানে সেই বই আমার বিক্রি হয়েছেই, মানে সেটা আমাকে কখনো নিরাশ করেনি। এবং সেইখান থেকে আমার মনে হলো এবারে ভূতের ডিমান্ড খুব ছিল, কারণ ভূতের গল্প পড়তে সবাই ভালোবাসে, ছোট থেকে বড় সবাই ভয় পেতে ভালোবাসে। আমাকে বললো ভূতের গল্প, কিন্তু কন্ডিশন ছোট লিখতে হবে, মানে মানুষই আমাকে বলছে তারপর বেশি বড় লিখিস না, কারণ এত অফিসের ইয়েতে চাপে এতে পড়া হয় না, ছোট ছোট লেখতা যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ওই জন্যই তো আমার অদৃশ্য বইটা ভূতের, ছোট ছোট 10টা ভূতের গল্প নিয়ে। এই মানে গল্পটা অনেকটা পরেই লেখা শুরু, কবিতাটা যেন অনেক আগে থেকে আছে সেটা। আর গল্প লেখার ক্ষেত্রে কোনো ইন্সপিরেশন আছে কি? মানে অনেকে যেটা করেন যে নিজের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা লেখেন, অনেকে এই ভূতের গল্পের ক্ষেত্রেও হয়, অনেকেরই এরকম প্যারানর্মাল বিভিন্ন জিনিস, তাদের কোনোটা শোনা কথা হয়তো মা ঠাকুমার মুখে শোনা, কোনোটা হয়তো তার পরিচিত কেউ এসে বলেছে, যারা লেখেন তারা তো সেগুলোকে কালেক্ট করেন, এবং তারা মানে আপনার ক্ষেত্রে কি ব্যাপারটা সেরকম, না একদমই ফিকটিশিয়াস? না, আমার ক্ষেত্রে দুটো গল্প যেরকম আছে যে কারো থেকে শোনা, সেটাতে একটুখানি মডিফাই করে আমি লিখেছি। একটি যেরকম আমার মায়ের সাথে একটি ঘটনা ঘটেছিল, কোন ঘটনাটা আমি বলবো না, যদি বই পড়তে হবে তার জন্য আপনাদের ডেফিনেটলি, সেইটাকে আমি লিখেছি একটু নাম টাম পাল্টে। এবং মা তখন জানতো না, বইটা প্রকাশ হওয়ার পর মা যখন গল্পটা পড়লো, তখন আমি মাকে বললাম এই গল্পটা পড়ে দেখো তো, খুব চেনা চেনা লাগছে কি তোমার? তখন মা বুঝতে পারলো যে মায়ের গল্পটা লিখেছি, মাকে বলিনি প্রথমে। তো এরকম কিছু, তারপর কিছু বইতে পড়েছি, এরকম অনেক ঘটনা আছে। আবারও বলছি, বইটা পড়লে বুঝতে পারেন একটি বিশেষ জায়গার, একটি মন্দিরের কথা বলেছি, যেখানে এরকম অদ্ভুত কিছু জিনিস হয়। সেটা জানার পর মানুষ বুঝতে পারলো যে আচ্ছা এখানে এই মন্দিরটা আছে, আমি তো জানতাম না, এবং দুজন ওখানে গিয়ে দেখেও এসছে যে মন্দিরে এই ধরনের জিনিস আছে, বা এই ঘটনাটা সত্যি। তো মানে সব মিলিয়ে মিশিয়ে কিছুটা ভাবনা, অনেক বেশিরভাগ গল্পই পুরোটাই কল্পনা থেকে, তো এই সব কিছু। আর রিসেন্টলি না আমি একটা বিতর্ক শুনেছিলাম, যেটা একটা লিটারেরি ফেস্টিভ্যালের বিতর্কের বিষয় ছিল, যে ফেসবুকে না লিখলে কি আর কাউকে কবি বলে গণ্য করা হবে, এই একটা বিষয় হয়েছিল। শ্রীজাতও ছিলেন এবং চন্দ্রিলও ছিলেন সম্ভবত। আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়ার যে বাড়াবাড়ির জায়গা, এখন তো সবাই গল্প ফেসবুকে লেখেন, কবিতাও ফেসবুকে লেখেন, সেইখানে বইয়ের ইম্পর্টেন্স আর কতটা আছে? বইয়ের ইম্পর্টেন্স চিরকাল ছিল, আছে, থাকবে। বই একটা অন্য জিনিস, এটা হাতে নিয়ে পড়ছি, এর একটা অন্য ব্যাপার আছে। কিন্তু এইটাও অস্বীকার করা যায় না যে এখন যে ট্রেন্ড চলছে, যে সময়, পুরোটাই তো মোবাইলের ভেতরে। এখন মানুষ দুটো মানে বই পড়বে কি পড়বে না আমি জানি না, কিন্তু ফেসবুকটা 24 ঘন্টা চলছে, সোশ্যাল মিডিয়া চলছে, সুতরাং মানুষের কাছে পৌঁছতে চাইলে ফেসবুকটা দরকার। এটা এখন আমার মনে হয় যে এটা সত্যি কথা, খারাপ লাগলেও এটা সত্যি কথা, যে ফেসবুকে প্রচারটার জন্য, নিজে মানুষের কাছে পৌঁছানোর জন্য এটা দরকার হয়, সেটা আছে। তারপর তো যখন মানুষ ফেসবুক থেকে বুঝলো যে হ্যাঁ ইনি লিখছেন, ইনি ভালো লেখেন, এবার আমি ফেসবুকেই বললাম যে আমার বই ওখানে আসছে, তখন হয়তো মানুষ সেটা একদমই, আমি প্রথমে গিয়ে বই মেলায়, সেখানে তো আমাকে কেউ চেনে না, আমার গুটি কয়েক মানুষ ছাড়া, সেখানে একটা বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছতে গেলে সোশ্যাল মিডিয়া তো এখন। আর যেটা আপনি বললেন যে মানে আপনি
বেশি বড় কিছু পড়তে চান না, ছোট পড়া বা কেউ যদি আপনাকে পড়ে শোনায় সেটা ভালো হয়, সেই ফরম্যাট তো চালু হয়েইছে এখন অডিও বুকের মাধ্যমে। তো আপনার যে লেখা বই, আপনি নিজে কি সেগুলোকে অডিও বুকে ট্রান্সফার করেছেন? মানে এটাও তো হতে পারে যে আপনার যেটা ছোট লিখছেন আপনার মতো পাঠকদেরই জন্য বেশিরভাগ, তাদেরও হয়তো কেউ পড়ে শোনালে ভালো লাগবে, সেক্ষেত্রে আপনার বই কি আপনি অডিও বুকে ট্রান্সফার করেছেন? আমি অলরেডি ছোট করে লিখেছি, সেটাকেও যদি আমি অডিওতে নিয়ে যাই মানে তাহলে তো মানে আমি চেয়েছি মানুষ একটু বইটাকে হাতে ধরুক, ওই অভ্যেসটা একটু থাকুক, তারপর তো সেটাকে হ্যাঁ বই আকার এলে আজ বাদে কাল ওটা হয়তো অডিও বুকে হয়েও যাবে। অনেকে ভূতের গল্প যেহেতু অনেক ইউটিউবের মাধ্যমে অনেক জায়গাতে পৌঁছে যাবে, কিন্তু পুরোটাই হয়ে গেলে তাহলে আর বইটা করার কোনো মানে থাকে না, প্রথম থেকে অডিও বুকে শিফট করে যাওয়াটাই ভালো। কিন্তু আমি চাই একটু ওইটা থাকুক, বই মেলায় একটা বই এসছে বের হচ্ছে, সেটা এখনো একটা ভালো লাগা দেয়। হ্যাঁ, একটা তো নিজের মধ্যে একটা উন্মাদনা বা পরিচিত মধ্যে বন্ধুরাও অন্তত পক্ষে বইটা নিয়ে বলে যে আমার ওই বন্ধু লিখেছে, এবং দুজন কিনে এসে এখনো যে অটোগ্রাফ মানে বইয়ের পাতার অটোগ্রাফ একটা সই করে দে। আমরাও এখন যখন লেখকরা আসেন বই মেলায়, আমরা এখনো গিয়ে বলি একটা আপনার সিগনেচার করে, সেইটা তো একটা অন্যরকম ব্যাপার আছে, ওটা তো কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আর এই ছোট গল্পের কথা যেটা আপনি বললেন, সেই জায়গা থেকে আসি যে এখন তো ভিজুয়াল কন্টেন্ট যেগুলো আমরা দেখি ওটিটি আসার পরে, এখন তো সেগুলো ছোট হতে 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 এখন মিনি সিরিজে পরিণত হয়েছে, 5 মিনিটের এপিসোড, তারপরে মাইক্রো সিরিজ এসেছে, এক একটা এপিসোড 2 মিনিট করে, 10টা এপিসোডে 20 মিনিটে একটা গল্প শেষ হচ্ছে। এই যে আপনার ছোট গল্প, আপনার কখনো মনে হয়েছে যে আপনার কোনো গল্প হয়তো ওই সিনেম্যাটিক ব্যাপারটা রয়েছে যেটা নিয়ে কিছু বানানো যেতে পারে, বা এরকম কোনো অ্যাপ্রোচ কাউকে করেছেন? আমি অ্যাপ্রোচ না করলেও মানে লিখতে লিখতে একটা নিজের তো মনে হয় এরকম আমার বেশ কিছু, এটা প্রেমের হোক বা ভূতের হোক, মানে অনেকগুলো গল্প আমার মনে হয়েছে এটা যদি স্ক্রিনে প্রপারলি আনা যায় এটা খুব একটা ভালো লাগার বিষয় তৈরি করবে। কারণ আমি নিজে সিনেমা দেখতে খুব ভালোবাসি, প্রচুর সিনেমা বাড়িতে হলে গিয়ে আমি দেখি, এবং আমি যেটা মনে করি একটা ভালো গল্প যদি হয় না, আর সেটাকে যদি ভালোভাবে ফুটিয়ে তোলা যায়, মানুষ দেখবে সেটা। মানে আজ কিছুদিন আগেই একজন অভিনেতার সাথে আমার কথা হচ্ছিল, তিনি বললেন যে সেই ছোট হতে হতে আপনি যেটা বললেন যে মাইক্রোফিল্মে আছে কিন্তু তবুও মানুষ দেখে না। আমার মনে হয় সেই হয় বানানোর ক্ষেত্রে বা গল্পের ক্ষেত্রে একটু সেই খামতিটা থাকে বলেই হয়তো মানুষকে সেটা অতটা অ্যাপিল করে না। যদি সেটা ম্যাচ করে যায় মানুষের সাথে, তারা একটা ভালো গল্প পায়, আমার মনে হয় এখনো দর্শক তো এখনো দেখে ভালো গল্প। তো এরকম তো নয় যে ভালো সিনেমা আসছে ভালো গল্প হল ফাঁকা যাচ্ছে, এরকম হয় না। সেটা তো এখন প্রচুর ছবি লোকে দেখছে। সুতরাং আমার ক্ষেত্রে মনে হয়েছে এই মানে আমি লিখেছি বলে নয়, লিখতে লিখতে মনে হয়েছে এইটা যদি সিনেমার পর্দাতে আসে খুব ভালো হবে, কিন্তু কখনো অ্যাপ্রোচ করা এখনো অবধি হয়ে ওঠেনি। আর যেহেতু আপনি লেখেন, তো অনেকের থাকে যে পছন্দের কোনো লেখকের একটা ছায়া তার লেখার মধ্যে পাওয়া যায়, সেরকম ভাবে চেষ্টা করা হয়। আপনার কি সেরকম মানে নিশ্চয়ই পছন্দের লেখক রয়েছেন, পছন্দের লেখক বললে কাদের কথা মনে আসে? তো পছন্দের লেখক বলতে আমি মানে প্রিয় যদি মানে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, এগুলো তো আমরা তো এগুলো পড়ে বড় হয়েছে এগুলো, কিন্তু এখন প্রচুর জন রয়েছেন, যেমনি আমি শ্রীজাতদার কথাই বলবো, কি মানে এখন নতুন যারা লিখছে তাদের নাম হয়তো জানি না, কিন্তু মানে একটা র্যান্ডম বই খুলে, আমি তো বইমেলাতে ঘুরে ঘুরে নানান বই যখন পড়ি, ছেলেটি বা মেয়েটির নাম হয়তো আমি শুনিনি, কিন্তু এত মজবুত একটা লেখা, এত সুন্দর, আমি সেই বইগুলো চেষ্টা করি নিয়ে আসার এবং তাদের সাথে কানেক্ট করার, যে এইগুলো যেন হারিয়ে না যায়। এই বিষয় শুধু নাম করলেই তারা নামী মানুষই যে খুব ভালো লিখছেন, আর যিনি এখনো নাম করেননি সে মানে তার লেখা একদমই আমি ছুঁয়ে দেখবো না, এই জিনিসটা আমার মনে হয় যে, কারণ আমার এই ফিলটা আছে, আমার বই চেনা মানুষের থেকে অচেনা মানুষ বেশি নেয়, সুতরাং আমি এই ফিলটা বুঝি যে অচেনা মানুষের হাতে যখন সে তাদের লেখাটা পৌঁছয় আসে কি ফিলটা হয়, এবং অবশ্যই সেটা যদি ভালো লেখা হয় বা ম্যাচিওর লেখা হয়, মনে একটা নাড়া দেয়, তখন তো। আর কবিতা আর গল্পের মধ্যে কোনটা লিখতে নিজে বেশি পছন্দ করেন, মানে কোনটা মনে হয়? কবিতা, সবসময় কবিতা। আমার কবিতা লেখা, মাঝরাতে উঠে আমি কবিতা লিখেছি, জ্যামে দাঁড়িয়ে কবিতা লিখেছি, এখনো লিখি, বৃষ্টি পড়লে তো অজস্র বৃষ্টির কবিতা লিখি। এবং কবিতা আমি বলি, এবং যারা কবিতা লিখতে পছন্দ করে, একটা আছে
কবিতাটা না, এই যে আমি এখন লিখতে বসলাম, এইভাবে কখনো কবিতা লেখা হবে না। কবিতাটা কিরকম একটা আসে, একটা মনে হলো কবিতাটা এলো, আমরা বলি কবিতা পায়। তো কবিতা যখন আসে সেটা কখন আসবে, কোথা থেকে আসবে জানি না, কিন্তু এলো। মানে তখন কি সিচুয়েশনে হয়তো আমি রাস্তা দিয়ে তখনই লিখে ফেলতে হবে ওটা। তখনই একটা লাইন যে আসে বা ওই একটা শব্দ মাথায় আসে, ওটা জাস্ট রাইট ডাউন করে রাখি, তারপর ওটাকে নার্চার করে তো পরে একটা, কিন্তু ওটাকে তখন লিখতে আমি জানি যে এসে গেছে, এবারে একটা কিছু হবে। এটা সবার ক্ষেত্রেই হয় যারা কবিতা লেখেন। তো এইটাই। আর এমনি যেভাবে আপনি কাজ করেন, আপনি তো একটি মানে সংস্থাও চালান, কৃষ্টি কালচারাল, যেটা তারা কি কাজ করে, মানে সংস্থার কাজটা কি, আপনি কি কি করেন ওখানে? দেখুন, আমি প্রথমে বলি, আমি বিভিন্ন জায়গায় যখন অনুষ্ঠান করতে যেতাম, আমি দেখতাম কি প্রচুর বাচ্চা রয়েছে এবং বড়রাও রয়েছে, এবং ভীষণ ট্যালেন্টেড, মানে ভালো গান করে, নাচ করে, কিন্তু মানে প্রপার একটা স্টেজ তারা পায় না, প্রপার একটা স্টেজের খুব অভাব, যেখানে তারা নিজের ট্যালেন্টটা আরো বেশি মানুষের সামনে তুলে ধরতে পারে। সেখান থেকে আমার কৃষ্টি কালচারাল হাউস তৈরি করা, যেখানে শান্তিপুর থেকে, দিল্লি থেকে মানুষ এসে পর্যন্ত পারফর্ম করেছে। মানে তারা মানুষের মধ্যে একটা প্রপার স্টেজের কতটা খিদে থাকে, মানে ভাবুন যে এখানে কোনো মানিটারি ট্রানজাকশন নেই, আমি শুধু তাদের একটা প্রপার স্টেজ দিতে চেয়েছি, একটা ভালো মিডিয়া, তাদের একটা প্রচার যেন তারা পায়, যেগুলো আমি পাইনি। এবং খুব আমার কষ্ট হয়েছে যে আমি লিখছি, খুব খারাপও তো লিখছি না, কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারছি না, এবং অনেকে সেই সুযোগটা নেয় টাকা পয়সা নিয়ে, অনেক রকম কিছু হয়। তো সেইখান থেকে মানুষকে আমি একটা চেয়েছিলাম যে বাচ্চারা একটা সুন্দর প্ল্যাটফর্ম পাক, সেই থেকে কৃষ্টি কালচারাল হাউস শুরু। এবং অনেকগুলো প্রোগ্রাম আমি অলরেডি করেছি, নিউটাউন বইমেলাতেও আমি প্রোগ্রাম করেছি, অনেক প্রোগ্রাম আমার হতে থাকে সারা বছর। এবং দুটো সিজন শুরু হয়েছে, আমি অ্যাওয়ার্ড শো শুরু করেছি, কৃষ্টি রত্ন সম্মান, এটা সিজন 2 হলো কিছুদিন আগেই, 19শে এপ্রিল হলো সিজন 2টা হয়ে গেল। এবং আরেকটা যেটা হয়, কৃষ্টি কালচারাল হাউসে আমার একটা ইউটিউব পেজ রয়েছে, সেইখানে কিছু বিশেষ মানুষদের, আমরা যাদেরকে আমরা সেলিব্রিটি বলে চিনি, তাদের সাক্ষাৎকার সেখানে থাকে। কিছু মানুষ তাদের কথা বা ট্যালেন্ট যদি আমাদের মাধ্যমে মানুষকে পৌঁছে দিতে চান, সেই রকমও আমরা, মানে বিভিন্ন বিষয়ের থেকে কালচারাল হাউস যখন আমি বলছি, সেটা আমাদের শুধু তো কবিতা গল্প নয়, আমাদের সেখানে সাজগোজ থেকে শুরু করে আমাদের সংস্কৃতি, আমাদের রান্না খাওয়া সবকিছু, আমি পুরো বিষয়টাকে নিয়েই একটা ইউটিউবে আমার রাখতে চাই, এবং অনুষ্ঠানও করার চেষ্টা করি, করতে চাই। এই কালচার ব্যাপারটা যেন থাকে, মানে হারিয়ে না যায় আমাদের মধ্যে থেকে। এখন তো খুব কমে গেছে এই ধরনের চর্চাটা, সেটা যেন একটু হলেও থাকে। আর এই কবিতার কথায় আবার একটুখানি ফিরি, যেরকম আমরা বারবার দেখি যে আমরা বইমেলায় বা অন্যান্য অনেক জায়গাতে আমরা দেখি যে কবি কণ্ঠে কবিতা পাঠের একটা ব্যাপার থাকে, এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে কবিরা পাঠ করেন, কিন্তু তারা সবাই যে আবৃত্তিকার তা নয়। আবার কোনো কোনো কবি আছেন যারা হয়তো খুব ভালো আবৃত্তিকারও। তো আপনার কি আবৃত্তির প্রতি কোনো ন্যাক ছিল, না শুধু কবিতার লেখা? আবৃত্তি ছোটবেলায় যেরকম সেই আমাদের বাড়িতে নাচ গান আঁকা আবৃত্তি সবেতেই ভর্তি করে, ওরকম সবেতেই ভর্তি করা হয়েছিল, কিন্তু আবৃত্তির প্রতি কিছুটা শিখেছিলাম, কিন্তু অতটা আমার, কারণ আমার মুখস্থ নিয়েও একটা সমস্যা আছে, আমার অর্ধেক রাস্তা গিয়ে আমি ভুলে যাই, আমার মুখস্থ থাকে না। শুধু এটা পড়াশোনার ক্ষেত্রেও আমার ভীষণ সমস্যা হচ্ছে, ইতিহাস মুখস্থ করা নিয়ে মায়ের কাছে বকা খেয়েছি, মানে এটা মুখস্থ নিয়ে আমার অনেক সমস্যা চলেছে। সুতরাং আবৃত্তির দিকে আমি চেষ্টাই করিনি যাওয়ার, কারণ স্টেজে উঠে যদি এই ধরনের ঘটনা ঘটে, সেটা খুব লজ্জার বিষয়। তো আমি কবিতা পাঠেই আছি। তবে এটাও ঠিক, যারা আবৃত্তি করেন, একজন, আমরা বলি যে একটা লেখা কিন্তু প্রাণ পায় একজন বাচিক শিল্পীর কণ্ঠে। একদমই। একটা কবিতা আমি আজকে জল পরে পাতা নড়ে, যেভাবে একটা সাদামাটা বলে গেলে যেন শুনতে লাগবে, একজন বাচিক শিল্পী সেটাকে যতটা আবেগ দিয়ে বলবেন, সেটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে। সুতরাং এটা আমার মনে হয় পরস্পরের সাথে জুড়ে রয়েছে। যারা একজন ভালো লিখছেন ভালো কবিতা, অবশ্যই সেটা মানুষের কাছে পৌঁছানোর জন্য একজন ভালো আবৃত্তিকারের খুবই দরকার। মানে আপনার কবিতা কোনো বাচিক শিল্পীর কণ্ঠে সামনে বসে শোনার, সেটার অভিজ্ঞতাটা কেমন? অনেকবার হয়েছে, এবং সেটা প্রথমত আমাকে তারা বলেননি যে আমার কবিতা বলবেন,
শুনে মানে এই যে বললাম আমার লেখা আমার মুখস্থ নেই। এখনই যদি আপনি আমাকে বলেন আমাকে একটা আমি কিন্তু শোনাতে আমি পারবো না। এক্ষুনি ভাবছিলাম এটা বলবো। আমাকে সেই মোবাইল বা ফোন বা খাতা আমাকে বার করতে হবে শোনানোর জন্য। তো সেখানেও মঞ্চে যখন তিনি 4টে লাইন বলার পর আমার মনে হয়েছে এটা তো আমার লেখা কবিতা, এবং তারপর শুনে বেশ ভালো লেগেছে যে না, এবং বললাম যে সত্যি খুব আনন্দ হয়েছে, এরকম আনএক্সপেক্টেড ভাবে কেউ আমার লেখা বলছে, ভালো লেগেছে। আর যেহেতু মোবাইলটা পাশেই আছে, আমরা কি একটা শুনবো? মোবাইল দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, মোবাইল যখন পাশে নিয়ে বসেছি সুতরাং পছন্দের হ্যাঁ কবিতা হ্যাঁ আমরা একটা শুনি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এটা না থাকলে হয়তো আমি এড়িয়ে যেতে পারতাম, কিন্তু এটা খুব বেশি দিন আগের লেখা নয়, এবং কোথাও প্রকাশিতও নয়, আচ্ছা। সুতরাং একদম নতুন এখানে আমি পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম পরিযায়ী প্রেম। সময় যখন কথার ফাঁকে মুচকি হাসে, নিজে হাতে তুলে দেখে নামানো চিবুক, তল্লাট ঘিরে নিলে প্রেম প্রেম রোগ, বৃষ্টির জলে ভেজে প্রেমিকের মুখ। আমায় যত খুচরো পাপ ঘিরে ধরে রোজ, বারুদ বারুদ গন্ধে অভিমান বিস্ফোট। শীতকালে নেমে এলে বৃষ্টির চিঠি, কফি কাপ মানে হয় প্রেমিকার ঠোঁট। ভালোবাসা চিরকাল নীরবতা বোঝে, চুপ করে বুঝে নেয় ছায়াদের মাপ। মরশুম আসে যায় নিজেদের মতো, প্রেমে পড়া শহরের পুরনো স্বভাব। কথার মায়াজালে কথাদের ভিড়, সময় শুধু মেপে যায় কথার ওজন। মরশুম এসে যদি করা নাড়ে ঘরে, প্রেম আর পরিযায়ী দুই প্রয়োজন। খুব সুন্দর। আর মানুষের জীবনে আমরা দেখেছি প্রেম ব্যর্থ হলেও প্রেমের কবিতা কখনো ব্যর্থ না, হয়নি, না, মানে একদম প্রেমের না। কবিতা সবসময় মোটামুটি একটা সাফল্যের রাস্তা খুঁজেই নিয়েছে। আমি তো বললাম প্রেমে পড়লে যদি একটা লেখা হয়, প্রেম ভাঙলে হয়তো আরো 3টে লেখা হয়। সুতরাং অবশ্যই চাই না প্রেম ভেঙে যাক, একদম। সবার প্রেম থাকুক, কবিতার জন্য কবিতার স্বার্থে প্রেম ভাঙতে চাই না, কিন্তু এটা ঘটনা। আর আরেকটা ছোট্ট কথা যেটা আমার জানার, যে কতগুলো বই এখনো পর্যন্ত পাবলিশড হয়েছে? আমার কবিতার বই রয়েছে 2টো, এবং গল্পের বই রয়েছে 2টো, এবং খুব তাড়াতাড়ি আমার আরেকটি কবিতার বই আসতে চলেছে সামনের খুব পুজো বা পুজোর পরে, কারণ কবিতার বই আরেকটা আসতে চলেছে। যদিও আরেকটা সত্যি কথা আমি বলতে চাই, কবিতার পাঠক খুব কম। কবিতা গল্প যদি 10 জন পড়েন, কবিতা 4 জন পড়েন। তবু আমরা জানি না যারা কবিতা ভালোবাসি কেন কবিতা লিখছি, কার জন্য লিখছি, কি করছি আমরা জানি না, এবং আমাদের জানার দরকার নেই। কবিতা আমাদের এতটাই প্রেম, এতটাই ভালোবাসা, পৃথিবীর যদি কেউ না পড়ে তবু আমরা যারা লিখি আমরা লিখেই যাব। সুতরাং কবিতার বই আবারও আসছে। আমাকে সবাই বলেছিল কি দরকার কবিতার বই পড়ার, আবার গল্পের বই কর, কিন্তু ওই দুর্বলতাটা থেকে আবার আসছে। আর যখন আমরা মানে কিছু লিখি তখন তো তার একটা মানে রেসিপ্রোকেশন যে শুনছে তার থেকে আমরা এক্সপেক্ট করি। তো এইটা এরকম কোনো ফিডব্যাক যেটা খুব মানে মনে দাগ কেটেছে, যে মনে হয়েছে যে ফিডব্যাক, সেই মানুষটাকে না চিনলেও ফিডব্যাক শুনেই মনে হয়েছে যে হ্যাঁ উনি একজন বোদ্ধা, এরকম কিছু? হ্যাঁ, আমি বলতে চাই বাংলাদেশের একজন আছেন, আমি নামটা বলতে চাই না, উনি বারণ করেছেন, যাই হোক, উনি ওখানে একজন আছেন, এবং আমাদের কলকাতাতেও প্রচুর এমন মানুষ আছে, এবং অনেক মানুষ আছে যাদের আমি চিনি না। আমি একটা ঘটনার কথা বলতে চাই। একটা পোয়েট্রির অনুষ্ঠান হচ্ছিল, একটা খুব বড়, মানে বিভিন্ন, সেটা স্পেন জার্মান সব দেশ থেকে এসেছিল, খুব বড় একটি অনুষ্ঠান হচ্ছিল, সেটা মাকে নিয়ে একটা অনুষ্ঠান ছিল। আচ্ছা। মায়ের ওপর কবিতা বলতে হবে, এবং কবিতা বলে যখন আমি চলে আসি, বাড়ি চলে আসবো, বাইরে ক্যাবের জন্য দাঁড়িয়েছি, একটি মহিলা এসে আমাকে মানে হঠাৎ করে জড়িয়ে ধরে বললেন যে এত ভালো, এতক্ষণ ধরে কবিতা শুনছি, কিন্তু তোমার লেখাটা ভীষণভাবে মনকে ছুঁয়ে গেছে, এবং উনি তখন কাঁদছিলেন আর কি। সেটা দেখে মানে ভালো লেগেছে, কষ্ট লেগেছে, সবকিছুই লেগেছে, কিন্তু মনে হয়েছে একটু হয়তো পারছি, তাহলে লিখতে একটু হলেও মানুষের মনটা হয়তো ছুঁতে পারছি, এইটুকুই। আর নতুন প্রজন্মে এখন তো মানুষ তো কবিতা লেখাটা যেমন চালু আছে, কিন্তু অ্যাজ এ হোল যেটা আমরা একটু বলছিলাম যে পড়ার জায়গাটাও মানুষের কমেছে। তো এই যে লেখা যারা লিখছে তাদের তো সবসময় আশা থাকে যে বইটা মানুষের হাতে পৌঁছাক, মানুষ পড়ুক। এর জন্য মানে বিভিন্ন রকম উপায়ে বিভিন্ন মানুষ অবলম্বন করে। তা আপনি সেরকম কিছু রাস্তা খুঁজে পেয়েছেন যাতে একটু বেশি মানুষ বই পড়েন, মানে বই পড়ার অভ্যেস ফেরানোর জন্য?
এটা খুব কঠিন একটা কাজ, মানুষকে মানুষের হাতে বইটা আবার তুলে দেওয়া। আপনি যেটা বললেন না, অডিও আর অডিওতে শিফট করে যাচ্ছে, ওই শিফটটা করে যাচ্ছে, আবার ফিরে নিয়ে এসে তাকে মানে বইটা হাতে দেওয়া, সেটা একটা সত্যি খুব বড় টাস্ক হয়ে দাঁড়িয়েছে এখন। কিন্তু তবুও বইমেলাতে প্রত্যেকবার আমরা দেখি প্রচুর লক্ষ লক্ষ মানুষ, প্রচুর বই বিক্রি হচ্ছে। সেইটা একটা মানে বইমেলা এলে মনে আসা জায়গায় যে হচ্ছে, এখনো আছে, মানুষ পড়ছে। তবে একটা কথা আমি বলতে চাই যে আমরা তো বাঙালি, এবং আজকালকার স্কুলে আমরা বেশিরভাগ দেখি আমার ছেলে মেয়ে বাংলাটা পড়তে পারে না, বাংলা বলতে পারে কিন্তু বাংলা অক্ষর চিনতে পারে না, বাংলা লিখতে পারে না। প্লিজ, এটা কিন্তু আমাদের কাছে একটা লজ্জার বিষয়, এটাকে গর্ব করে বলবেন না। আপনার বাচ্চা নিজের নামটাও বাংলা অক্ষরে লিখতে পারে না, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না, যেখানে আপনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিচ্ছেন। সুতরাং স্কুলে যাই, স্পেন, জার্মান, যত ভাষা শিখে নিক, বাড়িতে এই বাংলা চর্চাটা একটু রাখবেন, এইটাকে একদম মুছে যেতে দেবেন না, এইটা আমি বলতেই চাই। আর এই সাহিত্য চর্চার মধ্যে আগামীতে কি কি ভাবনা আছে? ভাবনা বইয়ের কথা তো হলোই, যে একটা বই তো আসছে, এছাড়া আর কি ভাবনা আছে? আসছে, এবং তার সাথে আমার গান লেখার কাজ চলছে, অনেকগুলো একটি গান হয়ে গেছে তৈরি, এবং আরো 2-3টে গানের জন্য লেখা প্রস্তুত হচ্ছে। সেটা নিয়ে এখন আমি জানি না, মানে ভবিষ্যতে আরো যেটা পোক্ত খবর হলে তখন আমি বলবো, কিন্তু লেখার কাজ চলছে, সাথে সাথে গান লেখারও কাজ চলছে। এবং ইচ্ছে আছে, আপনি যেরকম বললেন, কোনো কাউকে অ্যাপ্রোচ করা সিনেমার ব্যাপারে গল্প নিয়ে, বিশেষ করে ভূতের গল্পগুলো নিয়ে যাওয়ার ইচ্ছা আছে এখন। এখন তো হলে হলে ভূত, হ্যাঁ, এখন হলে হলে ভূত, হ্যাঁ, মানে সেক্ষেত্রে মানে সেই ইচ্ছাটা রয়েছে। হ্যাঁ, কারণ ভূত, আমি দেখেছি ভূত কখনো কাউকে নিরাশ করে না, এবং মানুষ ছোট থেকে বড় সবাই ভয় পেতে ভালোবাসে, এবং কাউকে যদি বলা হয় অমুক জায়গাটা ভূতের ঘটনা ঘটছে, ওটা হন্টেড প্লেস, মানুষ একবার হলে বাইরে থেকে এলেও একটু উকি ঝুঁকি মারে ওই প্লেসটাতে, আমি জানি। সুতরাং ভূতের প্রতি মানুষের অগাধ ভালোবাসা, ভূত কখনো কাউকে নিরাশ করে না, এবং আমি প্রথম সিনেমা ভূতের হাত ধরে করতে চাই, যদি কেউ মানে সেটাতে পছন্দ হয় আমার গল্প, সেটা ডেফিনেটলি। তাহলে পছন্দের ভূতের সিনেমা কি? নিশ্চয়ই ভূতের সিনেমা প্রচুর দেখা হয়। হ্যাঁ, দেখা হয়, এবং আমি বলবো যে 786 বলে একটি সিনেমা, আমি ওখানে কিন্তু ওই ভূত বলে কাউকে দেখাইনি, কিন্তু এতটা ভয় লেগেছে, সেটা সাংঘাতিক ভয়। এবং আমি হলে গেছিলাম ভীষণ মানে অনেক পাকামো করেই একটু বলবো, অ্যালোন দেখতে। এবং আমি পাশে একদম সাইডে সিটটা নিয়েছিলাম, এবং সারাক্ষণ আমার মনে হচ্ছে ওই বিপাশা বসু আমার পাশেই দাঁড়িয়ে আছে, এবং আমার পাশে কেউ না কেউ ডেফিনেটলি দাঁড়িয়ে আছে। মানে আমি সাহস করে ঘাটটা ঘোরাইও নি, মানে আমার এতটা প্রচন্ড ভালো সিনেমা, প্রচন্ড ভালো জিনিসটা ফুটিয়েছে, এবং এটাই আমার মনে হয় দরকার। আর যদি নিজের গল্প নিয়ে সিনেমার জায়গা আসে, সেক্ষেত্রে কি মানে একদম সিনেমাটার সঙ্গে পুরোটা যুক্ত থাকতে চাইবেন, মানে চিত্রনাট্য লেভেলেও কি আপনি টিমে থাকতে চাইবেন? না, আপনি অনেকে বলেন কিন্তু গল্প দিয়ে দেওয়ার পরে আর নিজের গল্প চেনা যায় না, না, আমি মানে একটু তো জুড়ে থাকতে চাইবই, মানে যদি ভূত ছাড়া অন্য কোনো রোল আমি করতে রাজি আছি, কারণ লেখিকা প্রথমে ভূত হয়ে যাবে সেটা চাইছি না, কিন্তু মানে আমি জুড়ে থাকবো, কারণ এটা একটা সৃষ্টির সাথে জুড়ে জুড়ে থাকতে ভালো লাগবে, থাকবো। একইভাবে সায়ানির সৃষ্টি চলতে থাকুক, এবং সায়ানির যে প্ল্যাটফর্মটা কৃষ্টি, ওর কৃষ্টিও চলতে থাকুক, দুটোই একসঙ্গে হাত ধরাধরি করে চলুক। আপনারা ওর লেখা পড়ুন, কারণ নতুন প্রজন্মে সত্যি উনি যেটা বললেন এটা আমিও মানি, যে নতুন প্রজন্মে এরকম অনেক লেখক রয়েছেন যারা সত্যি খুব ভালো লেখেন। আমরা হয়তো সেটা এক্সপ্লোর করি না, আমরা হয়তো জানি না, সে দায় সম্পূর্ণ আমাদের। দেখবেন নতুন নতুন লেখকদের লেখা পড়ে দেখুন, অবশ্যই পুরনো যারা তাদের লেখা তো পড়বেনই, তারা তো প্রাতঃস্মরণীয়, কিন্তু তার বাইরেও অনেক লেখক রয়েছেন। কে বলতে পারে যে তাদের লেখা পড়তে পড়তে হয়তো তার পরের বইয়ের খোঁজ আপনারাও করবেন। তো এরকমই আরো এপিসোড নিয়ে আরো অনেক কিছু জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন, এবং অবশ্যই সায়ানির লেখা পড়ুন। ধন্যবাদ সায়ানি, অনেকটা সময় দিলেন, খুব ভালো লাগলো। আমারও কথা বলে অনেক কথা বলতে ইচ্ছে করে, সবসময় বলা হয়ে ওঠে না, এই ধরনের কনভারসেশনে অনেক কথা আসে, আমারও খুব ভালো লাগলো। ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার।